প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চলছে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের প্রস্তুতিও। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য। সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ। নির্বাচনকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে নির্বাচন, মূল্যায়ন টিআইবির। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঠেকানো গেছে জাল ভোটের অপচেষ্টা, ব্যয়সীমা মানেননি প্রার্থীরা। চেষ্টা করেছে থাকার জন্য সেটি নিশ্চিত বলা যায়। নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তদন্তে পুলিশের উদ্যোগে থানায় ডায়েরি। ভুক্তভোগী দাবি করা নারীর সুরক্ষায় হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি। টাঙ্গাইলের ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল। স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আমি ভিডিও করছি, তার মানে এলো উনি যে আমারে টাকা চাইছে এটার প্রমাণ রাখার জন্য। 30-40 হাজার টাকা কেন চাইছে? খারিজ করতে এত টাকা লাগায় না, সরকারি ফিতে এত টাকা না। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা শুনব তার বক্তব্য। তাহলে এখন কি আমরা কবে নাগাদ জানতে পারবো মন্ত্রিসভা কার আছে? আপনি আইনমন্ত্রী হচ্ছেন এমনটি শুনতে পাচ্ছি। সমস্ত প্রশ্ন আমি শুনি নাই, ধন্যবাদ। দর্শক, আমরা গুলশানে যুক্ত হয়েছিলাম, তবে এবার আমরা একটু আমার সহকর্মী মিসবার সঙ্গে যুক্ত হতে চাই। শপথ অনুষ্ঠানে যে প্রস্তুতি, সে খবরটাই জানতে চাই। সংসদ এলাকা থেকে তিনি যোগ দিয়েছেন। মিসবা, শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই, কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে? আর মাত্র কয়েক ঘন্টা ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় সংসদ। 13তম সংসদ অধিবেশনের জন্য নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় এটি শুরু হওয়ার কথা। এমপিদের, নতুন এমপি যারা নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ অনুষ্ঠান সেটি সংসদের ভেতরে শপথ কক্ষে সেটি অনুষ্ঠিত হবে। কয়েকটি ধাপে সেটি হবে, অর্থাৎ বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন দলীয়ভাবে শপথ অনুষ্ঠানটি সেখানে সম্পন্ন হবে। স্বতন্ত্র এমপিদের আলাদাভাবে সেই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর বাইরে দক্ষিণ প্লাজায় মূলত দীর্ঘদিনের যে একটি
সংস্কৃতি ছিল যে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হয়, সেটির বাইরে এবার দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের। সেটির প্রস্তুতি বলা যায় একেবারে শেষ পর্যায়ে। সকাল থেকে এখানে ব্যাপক কর্মযজ্ঞ আমরা খেয়াল করেছি। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে গণমাধ্যম কর্মীদেরও যাওয়া নিষেধ। এমনকি কালকের অনুষ্ঠান ঘিরে সংসদ সচিবেরও যারা কাজ করেছেন, এমন দু একজনের সাথে কথা হয়েছে, তাদের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। অর্থাৎ খুব সীমিত মানুষ নিয়ে ভেতরে যে এমপিদের শপথ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। আর বাইরের মন্ত্রীদের যে অনুষ্ঠান হবে সেখানে ৩,৫০০-এর মতো অতিথি সেখানে উপস্থিত থাকবেন। সেই প্রস্তুতিও বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে। ঘণ্টাখানেক আগে এখানে বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তিনি এসেছিলেন। তিনি বলেছেন যেহেতু এই সরকার জনগণের সরকার, সুতরাং তারা উন্মুক্ত স্থানে মন্ত্রীদের যে শপথের অনুষ্ঠান সেটির তারা আয়োজন করেছেন এবং সার্বিকভাবে সব প্রস্তুতি তিনি এখানে তদারক করেছেন, দেখে গেছেন এবং সরকারের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সংসদ ভবনের বিপরীত পাশে নতুন এমপি যারা নির্বাচিত হচ্ছেন তাদের যে থাকবার যে জায়গা, আবাসিক এলাকা, ন্যাম ভবন যেটিকে বলে, সেটিতে একটু আগে আমরা ঘুরে এসেছি। ১.৫ বছর সেটি বলা যায় একেবারে তালাবদ্ধ ছিল। সেই ন্যাম ভবন পুরোপুরি প্রস্তুত করা হয়েছে, নতুন করে সেখানে সংস্কার করা হয়েছে। অর্থাৎ বলা চলে এই সংসদ ভবন এবং ন্যাম ভবন সব মিলিয়ে একেবারে পুরোপুরি প্রস্তুত নতুন সংসদ সদস্যদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো জানানোর জন্য। শপথ গ্রহণের আগের দিনও নেতাকর্মীদের ভিড় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। দুপুর ১টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন চেয়ারম্যান কার্যালয়ে। তারা জানান বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়েই পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা। স্বাভাবিকভাবেই চাপ বেশি থাকবে সরকারের। এ সময় বিরোধী দলের প্রতি সরকারকে নিয়ে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান সংসদ সদস্যরা। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নহীন অবস্থায় থাকা নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। এদিকে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিরাট সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, এই সময়ে প্রথমত আসলে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং শান্তি বজায় রাখাটা প্রথম চ্যালেঞ্জ। দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। এবারে গুলশান কার্যালয়ের সামনে থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে কথা বলবেন। রবিন, একটু আগে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ব্রিফ করেছেন, আমরা সেটি দেখছিলাম। কি বললেন তিনি এবং নেতাদের সাথে বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে কি কোনো ধরনের বার্তা দেয়া হতে পারে কিনা? হ্যাঁ, শেষ দিয়েই শুরু করেছি। আর একটা বার্তা তো অবশ্যই দেওয়া হবে, যে কারণেই জরুরিভাবে বলা চলে দলের অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এবং ইতিমধ্যেই সে বৈঠকটি চলছে। মূলত নির্বাচন পরবর্তী সারা দেশ জুড়ে নানান ধরনের ছোটোখাটো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু সহিংসতার যে খবর পাওয়া যাচ্ছে সেসব নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে আগামী দিনে দলের নেতাকর্মীরা যেন আরও বেশি সংযত আচরণ করে, সরকার গঠনের পরেও যেন ক্ষমতার বলয়ের মধ্যে থেকেও কোনো ধরনের নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে কারণ সাধারণের উপর কিংবা অন্যান্য কোনো ধরনের বিক্ষিপ্তভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে সেই পূর্ণ নিয়ন্ত্রণ বা পূর্ণ লাগাম টানার জন্য এক ধরনের কঠোর নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রতি এবং মহানগর নেতৃবৃন্দের প্রতিও। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রবেশ করেছিলেন এবং এরপর তারা বেরিয়েও গিয়েছেন। তাদের কাছে প্রশ্ন ছিল
যে আগামীকাল যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, যে মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভার আকার, পরিসর এবং কারা হতে যাচ্ছেন সে ধরনের একটা সম্ভাব্য প্রশ্ন ছিল। কিন্তু মুখে কুলু পেটেছেন নেতারা, তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্যই করেন। এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ খানিক আগেই প্রবেশ করেছেন। তার কাছে প্রশ্ন ছিল আগামীকাল যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ এবং জাতীয় সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, সেই বিষয়ে প্রশ্ন ছিল। সেই জায়গাটায় খানিকটা উত্তর দিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি জাতীয় ঐকমত্য কমিশনেও নেতৃত্ব দিয়েছেন দলের। তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের সেই বিষয়ে কোনো ধরনের ম্যান্ডেট নেই। যিনি যেহেতু প্রধান নির্বাচন কমিশনের শপথ গ্রহণ করবেন, যদি সেটি করাতে হয় তাহলে সংবিধানে নতুন করে সংযুক্তি আনতে হবে। যদি সংযুক্তি আসে তারপরই সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে। অর্থাৎ অনেকগুলো যদি, কিন্তু এই ধরনের সংমিশ্রণে সেই শপথ পড়ানোর সম্ভাবনার কথা বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। চূড়ান্তভাবে গণভোটে জয়যুক্ত হলেও বিএনপির এই সংক্রান্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। যেই নোট অফ ডিসেন্টের আওতায় বা যে নোট অফ ডিসেন্ট সহই মূলত জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, এর বাইরে গিয়ে গণভোটের যে প্রস্তাবনা সেসব নিয়ে বিএনপির অবস্থান কি হয়, বা প্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাওয়া যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সেই শপথ গ্রহণ, সেটিতে বিএনপি অংশ নেয় কিনা সেটি আসলে চূড়ান্ত হবে আগামীকাল। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এবং দল নিশ্চয়ই আপনার কাছ থেকেও শুনলাম বিস্তারিত। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে থাকতে পারবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, কিন্তু সেটি প্রস্তুত করতে লেগে যেতে পারে মাসখানেক। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? অভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও, তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের ওপর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে, এমনটা জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি
প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন এবং যমুনাও প্রস্তুত আছে বলেও জানান উপদেষ্টা আদিলুর। বলেন, মিন্টো রোড, বেইলি রোড, গুলশান ও ধানমন্ডিতে বাড়ি প্রস্তুত আছে। আদিলুর রহমান আরও জানান, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রে যে গত 15.5 বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই সনদ স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 6 সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি। এ সময় আরও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহুরুল ইসলাম। এর আগে গত বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন ও বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে 79.46% সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানিয়েছে, অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের 236 জন সংসদ সদস্য কোটিপতি এবং 13 জন শত কোটিপতি। রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 75% জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত 40% কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা 44,24,000 টাকা, অথচ প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন 1,19,23,000 টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে 74,98,000 টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা। গবেষণায় দেখা যায় 99% প্রার্থী কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গও করেছে। 46.4% ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্নভাবে নির্বাচনে সক্রিয় ছিল বলে জানায় টিআইবি। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয় প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না নিরপেক্ষ ছিল সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়। স্বাগত, দেখছেন দুপুরের বাংলাদেশ। পিরোজপুর সদরে 2 বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত রাত 11টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান, 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশ বাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গত রাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন, তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি। সাতক্ষীরার 4টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। 1.5 লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা 2 আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, ধৈর্যের সাথে মোকাবেলা এবং 5 আগস্টের পর প্রতিহিংসা রাজনীতি না করায় এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি। সাতক্ষীরার 609টি কেন্দ্রের ফলাফলে 4টি আসনেই জয় পেয়েছে জামায়াত। সাতক্ষীরা 1 আসনে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, 2-এ মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও 4-এ জয়লাভ করেছেন গাজী নজরুল ইসলাম। আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটার যাতে আর না হয়, আমরা সে ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক জিতেছেন 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও পতনের পর প্রতিশোধ পরায়ণ না হওয়ায় এই বিজয় বলছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে, জুলাই বিপ্লবের পরেও কোনো প্রতিশোধ এটা আমরা গ্রহণ করি নাই। কোনো চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে জামাতের কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছে। এটাকে মানুষ ভালোভাবেই মূল্যায়ন করেছে। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চান সাতক্ষীরা 3 ও 4 আসনের জামায়াতের বিজয়ী প্রার্থীরা। দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। জয়ী ও পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কোলাকুলি, মিষ্টিমুখ করার দৃশ্য আমরা দেখেছি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে এমন সৌহার্দ্যপূর্ণ মানবিক রাজনীতি দেখতে চায় সাধারণ মানুষ। ভোটের মাঠে এমন ভরাডুবির পেছনে ধর্মকে ব্যবহার, ভোটারদের অর্থ প্রদান এবং দলীয় কিছু নেতাকর্মীদের দুষছেন জেলা বিএনপির আহ্বায়ক। তাদের কেমনভাবে বলেছে যে জামাতেরকে ভোট দিলে ফেরেশতার পথ সুগম হবে। এই অত্যাচার তারা প্রচুর অর্থ খরচ করেছে। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না। জানতে চাই ভোটের নির্বাচিতদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি। আমাদের সুষ্ঠুভাবে দিন যেমন কারো মারামারি কাটাকাটি যেন দেশে না হয়, যাতায়াতের ব্যবস্থা এইসব প্রত্যাশা করি, রেলের প্রত্যাশা করি। নতুন কিছু দেখতে চাই। সাতক্ষীরাকে নিয়ে তারা চিন্তা করবে, সাতক্ষীরার উন্নয়নের কাজ করবে, বিশেষ করে জলাবদ্ধতা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 83 জন। তবে ফল ঘোষণার পর দেখা যায় 59 জনই হারিয়েছেন জামানত। ভোটারদের অভিযোগ, বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। 259 নম্বর কুমিল্লা 5 আসন। এ আসনেই 10 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 8 জন। জেলার 11টি সংসদীয় আসনে ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 83 জন প্রার্থী অংশ নেন এবারের সংসদ নির্বাচনে। তবে ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় এদের মধ্যে 59 জন প্রার্থী জামানত হারিয়েছেন, অর্থাৎ মোট প্রার্থীর 71.1% ন্যূনতম 1/8 ভোট পাননি। কোনো আসনে মোট প্রাপ্ত ভোটের 8% নিচে হলে সে প্রার্থী জামানত হারাবেন।
বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সীমিত কয়েকটি দলের প্রার্থীর মধ্যে, ফলে ছোট দলের প্রার্থীরা ভোটের দৌড়ে পিছিয়ে পড়েন। অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় তেমন সক্রিয়ও ছিলেন না। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। অনেকগুলো সংগঠন থেকে যারা নির্বাচন করছে তারা তাদের এই পলিটিক্যাল যে আইডেন্টিটিটা সেটা ব্যবহার করে কোনো ব্ল্যাকমেলিং করছে কিনা, সেখানে কোনো ট্রেডিং হচ্ছে কিনা, অথবা কোনো মনিটারি কোনো অ্যাডভান্টেজ তারা নিচ্ছে কিনা, সেই বিষয়টি কিন্তু স্ক্রিনিংয়ের একটি প্রয়োজন আছে। এখানটাই মানুষের প্রশ্ন যে এরা আসলে রাজনৈতিকভাবে দক্ষ বা সংগঠিত কোনো শক্তি কিনা, তারা সাধারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা, এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। ভোটের হিসেবে সবচেয়ে কম ভোট পেয়েছেন পর্যায়ক্রমে 3টি দল: যুক্ত ফ্রন্টের মাছ প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী। অন্যদিকে জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন 24 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিজয়ী 11 জন এবং কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বী যারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। ভোটাররা বলছেন বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানো প্রমাণ করে নির্বাচনে অংশ নিলেই জনগণের আস্থা অর্জন করা যায় না। প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি, কার্যকর প্রচারণা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ। স্থানীয় পর্যায় থেকে একদম বাংলাদেশের যে সার্বিক সমস্যাগুলো চিহ্নিত করে যে মানুষের দ্বারে, মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পেরেছে, তিনি আসলে নির্বাচিত হয়েছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। যারা পরিচিত নির্বাচনের জন্য অংশগ্রহণ করছে তারা অবশ্যই পাস করেছে, যেমন বিএনপি পাস করেছে, জামাত পাস করেছে। তারা হয়তো কোনো প্রার্থীর ভোটগুলো নষ্ট করার জন্য এখানে কাজ করছে আমি মনে করি। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। কুমিল্লায় 83 জন প্রার্থীর মধ্যে 59 প্রার্থীর জামানত বাজেয়াপ্তের ঘটনা এবারের নির্বাচনের প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরেছে, যা প্রমাণ করে ভোটের মাঠে প্রার্থী হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন ভোটারদের আস্থাও। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি করেছে। পাশাপাশি নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশও। আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি বা জিডি করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, জেলা পুলিশের নমুনা সংগ্রহের চাহিদাপত্রের ভিত্তিতে ভুক্তভোগী নারীর পরীক্ষা নিরীক্ষার জন্য 3 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ তোলা নারী নিরাপত্তা দিতে একজন উপপরিদর্শকের নেতৃত্বে 2 নারী ও 3 পুরুষ কনস্টেবল দায়িত্ব পালন করছেন। ভূমি অফিসে চেয়ার টেবিলও ঘুষ খায়। জমি সংক্রান্ত কাজে যারাই ভূমি অফিসে যান তারাই জানেন এর সত্যতা। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে গেলে এক ব্যক্তির কাছ থেকে 40,000 টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেবা নিতে আসা ব্যক্তির সাথে অফিস সহায়কের এই কথোপকথনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ভুক্তভোগী আজহার শিকদার জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ভূমি অফিসে বাড়ি ও কৃষি জমির খাজনা দিতে যান আজহার ও তার পুত্রবধূ। কাজের জন্য তাদের কাছ থেকে 30 থেকে 40,000 টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। সেই কথোপকথনের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আজহারের পুত্রবধূ। আমার জমিটা খারিজ করেন টাকা, খারিজে নিয়ে গেছি, 50,000 লাগবো। পরে মনে করেন 10,000 টাকা আমি দিয়েছিলাম, কিন্তু আমার খারিজটা দেয়নি। আমি ভিডিও করছি, তার মানে এলো উনি যে আমারে টাকা চাইছে এটার প্রমাণ রাখার জন্য, কারণ উনি অস্বীকার করে ফেলাইবো যে আমি আপনার কাছে কোনো টাকা চাই নাই। এই জন্য আমি ওটা ভিডিও করে রাখছি, যাতে উনি অস্বীকার না করতে পারে।
ভূমি অফিসের এক কর্মচারী পরিচয় গোপন করার শর্তে বলেন, বিভিন্ন কাজ সম্পাদনে নিয়মিতই ঘুষ নেন এই অফিস সহায়ক। কত চাই তাও? এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত অফিস সহায়ক মিজানুর রহমান। বলেন, ব্যাখ্যা দেন। আপনি তো একজনের কাছে টাকা চাইতে পারেন না, অবশ্যই আপনার অফিসে খরচ আছে, কোন খাতে খরচটা বলেন না। ভাই আমি হার্টের রোগী ভাই, আমার মাইরা লাইন ভাই, মরে যান ভাই, আমি অসুস্থ শরীর। ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেবা পেতে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। আমি এই বিষয়ে সম্পূর্ণভাবে কোনো অকিভাল না। আর সবচেয়ে বড় কথা হলো 30-40 হাজার টাকা কেন চাইছে, খারিজ করতে এত টাকা লাগায় না, সরকারি ফিতে এত টাকা না। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জারিন অর্নি, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন দুপুরের বাংলাদেশ। এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেও ভেতরের সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, তবে তা আজ করতে পারেনি জনগণ। আর এমন মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে এলডিপির কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগের সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে, অস্ত্র ব্যবহার হয়েছে, তবে এবার জনগণ ও দেশের সাথে বেইমানি করা হয়েছে। বিদেশি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা কাজ করেছে বলে অভিযোগ করেন এলডিপি চেয়ারম্যান। বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সকলে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আওয়ামী লীগের সময় বিনা ভোটে নির্বাচন হয়েছে, অস্ত্র ব্যবহার হয়েছে। এবার কিন্তু তারা এমন ভাবে হাবভাব করেছে যে নির্বাচন খুব সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হচ্ছে। বিদেশের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা কাজ করেছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করে। সব মিলিত 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা হেয়ারকাট বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। সোমবার সকালে গুলশানে গভর্নরের বাসভবনের সামনে মানববন্ধন করেন আমানতকারীরা। এ সময় তারা সোশ্যাল ইসলামী, এক্সিম ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের বিপরীতে 4% হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চান। সেই সাথে ব্যাংকগুলোতে যেন তারা অনলাইন লেনদেন সহ স্বাভাবিক কার্যক্রম করতে পারেন সেই দাবিও করা হয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। 1.5 ঘন্টা পর আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। গভর্নর মনসুর সাহেবের একটা কালো আইন, উনি বলছে 24-25-এর যে মুনাফাটা দেওয়া হয়ে গেছে ওখানে আমাদের 12-13% করে এক একজনের সাথে এগ্রিমেন্ট করা, উনি এখন সেটা বলতেছে ওটা 4% করে দিবে। আমরা বাধ্য হয়েছি, আমরা বাসা ভাড়া দিতে পারি না, ছেলের স্কুলে কার কাছে হাত পাততে যাব? 1.5 বছর আগে তো এই সমস্যা ছিল না। হেয়ার কাট যদি দিতেই হতো উনি প্রথম দিকে দিত, এখন 17-18 মাস পরে এসে বলতেছে যে আন্তর্জাতিক অডিট দিয়ে দেখা যাচ্ছে যে এই ব্যাংক লস হয়েছে। একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় নাসিমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে হামলা চালায়। এ সময় ক্লিনিক মালিক ডাক্তার মিজানুর রহমান ও তার ছেলে অ্যানেস্থেসিস্ট ডাক্তার মুশফিকুর রহমান অভিকে মারধর করে তারা।
এর মধ্যে অ্যানেস্থেসিস্ট ডাক্তার অভিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে শহরের মল্লিকপাড়ায় এই ঘটনাটি ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসকের দাবি, অজ্ঞানের ইনজেকশন পুশ করার আগেই ভয় পেয়ে রোগীর মৃত্যু হয়। তবে এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। স্বাগত, আবারও দেখছেন দুপুরের বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে ইরানকে, ধ্বংস করতে হবে সংশ্লিষ্ট সকল অবকাঠামো। আবারও এমন দাবি তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও জানিয়েছেন তিনি। নেতানিয়াহুর দাবি, ওয়াশিংটনের সাথে তেহরানের সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিলের বিষয়টি থাকতে হবে। এর আগেও বেশ কয়েকবার এমন দাবি তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাদের কোনো সমৃদ্ধকরণ সক্ষমতা থাকা চলবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু বন্ধ করলেই হবে না, সেই অবকাঠামোগুলোও ধ্বংস করতে হবে। এটি কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্যই নয়, বরং বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল হল ইসরায়েলের রাজপথ। কট্টরপন্থী ইহুদিদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিনেই ব্রাক শহর। বিক্ষুব্ধরা 2 নারী সেনা সদস্যকে হেনস্থা করায় তুঙ্গে পৌঁছায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ। ধরপাকড়ের শিকার অনেকে। বিক্ষুব্ধ জনতার রোশনাল থেকে এভাবেই 2 নারী সেনাকে উদ্ধার করে পুলিশ সদস্যরা। ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স অধ্যুষিত বিনেই ব্রাক শহরের দৃশ্য এটি। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগকে কেন্দ্র করে শহরটিতে রোববার আবারও আন্দোলনে নামে কট্টরপন্থী ইহুদিরা, যার জেরে তৈরি হয় উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা, ভাঙচুর চালায় যানবাহনে। জবাবে মারমুখী হয়ে ওঠে পুলিশ, ছড়ায় সহিংসতা। ইসরায়েলের জনগণই পবিত্র তাওরাত, তাওরাতের পুত্রদের ক্ষতি করবেন না, এটাই ইসরায়েলিদের জীবন, বুঝতে পারছেন না। বিক্ষোভকারীদের দমনে লাঠিচার্জ করে পুলিশ, এক পর্যায়ে ব্যবহার করে স্টান গ্রেনেড। গণগ্রেফতারের শিকার অনেকে। হেলিকপ্টার নিয়ে টহল দেয় সেনা সদস্যরা। বিনেই ব্রাক শহরের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্স হ্যান্ডেলের দেয়া বার্তায় তিনি হুমকি দেন, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলার কোনো ঘটনা মেনে নেওয়া হবে না। ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স ইহুদি, যাদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক গবেষণা করেন, কঠোরভাবে মেনে চলেন ধর্মীয় বিধিবিধান। সে কারণেই ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ছাড় পেত ধর্মপ্রাণ আল্ট্রা অর্থোডক্স সম্প্রদায়। তবে গাজা ও লেবানন যুদ্ধের কারণে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনার মৃত্যুর কারণে আল্ট্রা অর্থোডক্সদেরও প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করার প্রক্রিয়া শুরু করে নেতানিয়াহু প্রশাসন। তারই জেরে বেশ কয়েকবার বিক্ষোভ সহিংসতার ঘটনা হয়েছে দেশটিতে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইতালির কুরমায়রে তুষার ধসে নিহত হচ্ছে কমপক্ষে ফরাসি 2 পর্যটক। রোববার সকালে পাহাড়ি উপত্যকায় বড় ধরনের তুষার ধস হয়। এতে তুষারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 জনের। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। হতাহতদের উদ্ধারে 15 জন ফায়ার সার্ভিস কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে 2 জন ডাক্তার, 3টি অনুসন্ধান কুকুর, 2টি হেলিকপ্টার এবং 2টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। নির্দিষ্ট সময়কাল মেনে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ মাসটির আগমন ঘটলেও আগের তুলনায় এবারে রমজান কিছুটা ব্যতিক্রমধর্মী। অন্য সময় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখা অঞ্চলের বাসিন্দাদের এবার রোজা রাখতে হবে সবচেয়ে কম সময়। বিপরীতভাবে সবচেয়ে কম সময়ে রোজার থাকা অঞ্চলগুলোতে এবার সর্বোচ্চ সময় সংযম পালন করতে হবে মুসল্লিদের। চাঁদের 33 বছরের চক্রের বিশেষত্বের কারণেই এই হেরফের। চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় দিন 10 এগিয়ে এবার সারা বিশ্বে পবিত্র রমজান শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই। ভৌগোলিক অবস্থানগত কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ে পার্থক্য থাকায় বিশ্বের নানা প্রান্তে রোজা রাখার সময়ও কম বেশি হয়।
জ্যোতির্বিজ্ঞান বলছে আগের বছরগুলোর তুলনায় এবারে বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম, যা হতে পারে সর্বনিম্ন 11.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 15.5 ঘন্টা। সেই হিসেবে পৃথিবীর উত্তর গোলার্ধের বাসিন্দারা চলতি বছর সবচেয়ে কম সময় 12 থেকে 13 ঘন্টার মতো রোজা রাখবেন, যা ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে রোজার সময় হবে 14 থেকে 15 ঘন্টার মতো, যা ধীরে ধীরে কমে আসবে। ইসলামিক ফাইন্ডারের তথ্য বলছে এবছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরপরই অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে। আরব দেশগুলোতে রোজার সময়ক্ষণ 12.5 ঘন্টা থেকে 13 ঘন্টার মতো, আর বাংলাদেশে এই সময় 13.25 ঘন্টা থেকে 13.5 ঘন্টার মধ্যে। ধীরে ধীরে শীতের সময়ে রমজান আসায় এবার বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে, যা রোজা পালনে স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারে রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হবে বলে ধারণা করা হচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।